নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিভাস। গল্প হলো সত্যি আসলে আপনাদেরকে স্বাগত। একটা মানুষ মাঝ সমুদ্রে, যার মাইলের পর মাইল, যার আশেপাশে কোনো স্থলভাগ ছিল না, কোনো রকম কোনো মানুষের সাথে কমিউনিকেট করার জায়গা ছিল না, তার সাথে কোনো মানুষও ছিল না এবং তার সাথে ছিল না কোনো খাবার। এইভাবে প্রায় ৪৩৮ দিন, অর্থাৎ প্রায় ১৪.৫ মাস সে লড়াই করেছিল। লড়াই করে সে কিন্তু অবশেষে বেঁচে গেছিল। ইনফ্যাক্ট এখনো সে বেঁচে আছে। তো এই গল্পটাই আজকে আপনাদেরকে আমি বলবো। এবং এই গল্পটা যখন আমি শুনেছিলাম, যখন আমি এটাকে আরো ইনডেপথ খোঁজার চেষ্টা করছিলাম, যখন এটাকে নিয়ে খোঁজ খবর নিচ্ছিলাম, গল্পটা জানার পরে আমার একটা জিনিস খুব মনে হয়েছে, যেটা আপনারা পুরো গল্প শুনলেই বুঝতে পারবেন, যে মানুষের বেঁচে থাকার ইচ্ছে, মানুষের উইল পাওয়ার, হার মানব না এই মানসিকতা মানুষকে কিন্তু হাজার প্রতিকূলতার মধ্যেও কিন্তু জিতিয়েই দেয়। তো আজকে এই গল্পটা আপনারা পুরোটা শুনুন। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং ভীষণ আপনারা প্রত্যেকেই, যারা কোনো না কোনোভাবে কখনো না কখনো আমরা ডাউন হয়ে পড়ি, প্রত্যেকটা মানুষকে ইন্সপায়ার করবে এই গল্পটা, এই ভদ্রলোকের কথা। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। ঘটনাটা ১৮ই নভেম্বর ২০১২ সালে মেক্সিকোতে। মেক্সিকোতে এল সালভাদর বলে একটা জায়গা আছে এবং সেখানে কোস্টা আজুল বলে একটা সমুদ্রের তীর রয়েছে এবং সেখানে একটা গ্রাম মতন রয়েছে। সেই গ্রামেই থাকতো এক মৎস্যজীবী, যার বয়স ছিল ৩৭ বছর সেই সময়। তার নাম ছিল জোস সিলভাদোর আলভ্রেঞ্জ। জোস সিলভাদোর আলভ্রেঞ্জ। তিনি পেশায় ছিলেন মৎস্যজীবী এবং জো সিলভাদোর প্রায় ১৫ বছর ধরে তিনি কিন্তু এই সমুদ্রে মাছ ধরতেন এবং তিনি মাছ ধরতে যেতেন একটা নৌকো নিয়ে, একটা বোট নিয়ে। এবং তিনি সচরাচর এই ১৫ বছর ধরে ২-৩ দিনের জন্য যেতেন মাছ ধরতে এবং ২ থেকে ৩ দিন পরে সে মাছ নিয়ে এসে চলে আসতো এবং বোটটাও ছিল তার নিজের নয়, এক তার মালিক ছিল, তার মালিকের বোট ছিল এবং সে এই মাছ নিয়ে চলে আসার পরে সেই মাছ মালিককে বিক্রি করত এবং তার বদলে সে টাকা পেত। এইভাবেই তার সংসার চলছিল। এবং তিনি যখন প্রত্যেকবারই এই মাছ ধরতে সমুদ্রে যেতেন, তার একজন সঙ্গী ছিল। সেই সঙ্গীর যিনি ছিলেন, তার নাম ছিল রে পেরেজ। তো রে পেরেজ এবং জোস সালভাদর দুজনে মিলে ফাইবার গ্লাস ফ্লাস দিয়ে এই বোটটা বানিয়েছিল, যেই নৌকোটা ছিল ২৩ ফুট। কিন্তু এই নৌকোটাতে কোনো মানে অন্যান্য নৌকোতে আমরা কি দেখি, একটা হাল থাকে বা একটা পাল থাকে এবং সেখানে একটা জায়গা মতন করা থাকে, যেখানে ধরুন রোদ বা বৃষ্টি টিষ্টি হলে সেখানে ঢুকে রেস্ট ফেস্ট নেবে। এই নৌকোটাতে সেরকম কিচ্ছু ছিল না। কোনো রকম ফ্ল্যাগ ছিল না, কোনো রকম পাল ছিল না, কোনো রকম কোনো ছোট কুটুরি মতনও ছিল না যেখানে গিয়ে বৃষ্টি বা রোদ্দুর উঠলে সেখানে একটু বিশ্রাম নেবে। একদম ফ্ল্যাট বোটটা ছিল। বোটটা ছিল ২৩ ফুট। বোটটার লম্বা ছিল ২৩ ফুট। তো এই রে পেরেস, অর্থাৎ এর যে সঙ্গী ছিল, যাকে নিয়ে মাছ ধরতে যেত জোস সিলভাদোর, তারও এই ১৮ তারিখ কোস্টা আজুল থেকে মানে কোস্টা আজুল যে বিচটা ছিল, সেখান থেকে তারা মাছ ধরতে যাওয়ার কথা ছিল যথারীতি ২-৩ দিনের জন্য। কিন্তু শেষ মুহূর্তে কোনো কারণে রে পেরেজ তার সাথে এবার যেতে পারেনি এবং সে যেতে পারবে না, সেটা সে ২-১ দিন আগেই জানিয়ে দিয়েছিল। তখন জোস সালভাদর খোঁজ করতে থাকেন এবং খোঁজ করতে করতে একটা ছেলেকে পান, যাকে যে হচ্ছে এল সালভাদোরের জোস সালভাদোরের সাথে এই যাত্রাতে, অর্থাৎ মাছ ধরতে যেতে রাজি হয়েছিল এবং তার বয়স ছিল বছর ২২ এবং তার সাথে কথা হয়েছিল যে মাছটা যদি ঠিকঠাক মতন ধরে তারা চলে আসবে এবং চলে আসার পর মাছ বিক্রি করে তাকে জোস সিলভাদোর, ওই ছেলেটাকে যার বয়স ছিল ২২ বছর, তাকে সে মোটামুটি $৫০ মতন দেবে। এবং এই ছেলেটার নাম ছিল, যাকে সঙ্গে করে নিয়ে গেছিল, তার নাম ছিল কারবাডো এবং তার ডাক নাম ছিল পিনাটা। তো কারবাডো বা পিনাটা যাই বলুন, সে রাজি হয়ে যায়। কিন্তু তার কোনো অভিজ্ঞতা ছিল না, সেই প্রথম সমুদ্রে মাছ ধরতে যাচ্ছিল। তো ১৮ তারিখ নভেম্বর মাসের ২০১২ সালে তারা মাছ ধরতে যাওয়ার জন্য যাত্রা শুরু করে।
এবং যখন তারা এই যাত্রা করছিল সঙ্গে নিয়েছিল 23 গ্যালন জল, 70 গ্যালন গ্যাসোলিন, 3টে বড় বড় ছুরি, একটা মোবাইল ফোন। সেই মোবাইল ফোনটা ভালো করে প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়েছিল যাতে জল টল পড়লে কোনো রকম ভাবে কোনো নষ্ট না হয়। আরেকটা ছিল জিপিএস ট্র্যাকিং ডিভাইস, কিন্তু সেটা ওয়াটারপ্রুফ ছিল না। তার সাথে ছিল একটা টু ওয়ে রেডিও, যার মধ্যে 50% চার্জ দেওয়া ছিল। টু ওয়ে রেডিওটা তিনি নিয়েছিলেন তার মালিকের সাথে কমিউনিকেট করার জন্য, যোগাযোগ করার জন্য। এবং তার সাথে প্রায় 700 পিসের মতন মাছ ধরার যে বড়শি হয় সেই বড়শি ছিল। আর ছিল একটা বাক্স, একটা প্লাস্টিকের বড় বাক্স, যার ভেতরে ছিল 90 কেজি বরফ। কেননা এই বরফ হচ্ছে মাছ ধরলে বরফের মধ্যে যাতে মাছটা রাখতে পারে, মাছটা যাতে নষ্ট না হয়, সেই জন্য এই এই বরফ ছিল, বরফের বাক্সটা সাথে ছিল। তো এই কয়েকটা জিনিস নিয়ে, কারণ এর আগে ধরে নিন 15 বছর ধরে জোস সেলভাদর সমুদ্রে মাছ ধরতে যায়, তার অভিজ্ঞতাও ছিল। সে জানতো মোটামুটি এই জিনিসগুলো নিয়ে গেলে 2-3 দিনের মধ্যে তারা চলে আসার জন্য, তাদেরকে খাওয়া দাওয়া করার জন্য যে জিনিসটুকু দরকার, শুধু সেইভাবেই সে প্রস্তুতি নিয়ে সেইভাবেই সেই জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করেছিল 18 নভেম্বর 2012 সালে। তো এইভাবে 18 তারিখ যাত্রা শুরু করার পরে আস্তে আস্তে তারা সমুদ্রের আরো গভীরে যেতে থাকে, তীর থেকে আস্তে 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 তারা গভীরে যেতে থাকে। প্রথম দিন মোটামুটি ঠিকঠাক থাকে এবং কার্ডোবা যে ছিল, কার্ডোবারও খুব প্রথমে একটুখানি, যখন সমুদ্র বেশ কয়েক ঘন্টা পরে যখন তীর থেকে সমুদ্রে গভীরে যেতে থাকে, তখন কার্ডোবার যেহেতু কোনো অভিজ্ঞতা ছিল না, সে জল, সমুদ্র, তারপরে মাঝে মাঝে ঢেউ দিচ্ছিল, সেই ঢেউয়ে যেহেতু নৌকোটা এদের খুব ছোট ছিল, সেই ঢেউয়ে নৌকোটা কখনো নিচ হচ্ছিল, মানে ডুবে ডুবে যাবে। তো সেই সব অভিজ্ঞতা কিন্তু জোসের ছিল, কিন্তু ছিল না কার্ডোবার। এবং সেই প্রথম খুব মানে চেঁচাতে আরম্ভ করেছিল, তার একটু ভয় ভয় লাগছিল। কিন্তু জোস সেলভাদর যেহেতু একজন অভিজ্ঞ মৎস্য চাষী ছিল, সে সমুদ্রে যাচ্ছিল 15 বছর ধরে, সে তখন ওকে বোঝায়, তখন ওকে সাহস দেয়। তো এইভাবে একদিন, প্রথম দিন কেটে যায় মোটামুটি ঠিকঠাক ভাবেই। তারা যেটুকু খাবার দরকার, জল টল সবই ছিল, খেয়ে টেয়ে নেয়। এইভাবে প্রথম দিন কেটে যায়। পরের দিনও মোটামুটি ঠিকঠাক এইভাবে কেটে যায়। তখন তারা অনেকটা সমুদ্রের দূরে চলে গেছে। সমস্যা হয় তৃতীয় দিন, যখন তারা মোটামুটি ধরে নিন মাছ টাছ ধরে এবারে তারা তৃতীয় দিন ফেরার তোড়জোড় করছিল, ঠিক সেই সময় প্রচন্ড সমুদ্রে ঝড় ওঠে। এবং সেই ঝড়ে তোমার যে ওদের বোট ছিল, সেই বোট প্রায় টালমাটাল হয়ে যায়, মনে হয় যেন যে কোনো সময় ডুবে যাবে। এবং কার্ডোবা ভীষণ চিৎকার চেঁচামেচি করতে থাকে, ভয় পেয়ে যায়। কিন্তু জোস জানতো, জোসের অভিজ্ঞতা ছিল, সে সেটাকে ম্যানেজ করে নেয়। এবং যখন প্রচন্ড ঝড়, অনেকক্ষণ ধরে এইরকম যখন সমুদ্রে ঝড় আসে, প্রচন্ড জোরে হাওয়া দিতে থাকে, তখন সেটা চুপ করে চেষ্টা করে যে বোটটাকে ঠিকঠাক রেখে ঠিক দিকে, অর্থাৎ ফেরার দিকে তারা নিয়ে যাবে। তারা বোটে তাদের সাথে প্রায় ধরে নিন 500 কেজির মতন মাছ ছিল। তারা এই দুদিনে 500 কেজির মতন মাছ ধরে ফেলেছিল। কিন্তু সমস্যা এখানেই হয়, যখন প্রচন্ড এই ঝড় হয়, যখন এই সমুদ্রে ঝড় টড় ওঠে, তখন বোটের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। এবং অনেকটাই, দুদিনে অনেকটা গভীরেই চলে গেছিল। এইবারে জোস সালভাদর কিন্তু রাস্তাটা গুলিয়ে ফেলে। এই যে প্রচন্ড ঝড় ওঠে, এই ঝড়ে তার যে দিকটা ছিল সেটা কিন্তু একটু গন্ডগোল হয়ে যায়। তবুও সে চেষ্টা করতে থাকে, রাস্তা খুঁজে বার করার চেষ্টা করতে থাকে। এবং তার কাছে যে জিপিএস ট্র্যাকিং ডিভাইসটা ছিল, সেই জিপিএস ট্র্যাকিং ডিভাইসটা সে অন করে দিকটাকে দেখতে থাকে যে কোন দিক থেকে কিভাবে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত জিপিএস যে ট্র্যাকিং ডিভাইসটা ছিল, সেই ডিভাইসটা কাজ করছিল না। তবুও জোস সালভাদর তার অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করতে থাকেন। কিন্তু ঘটনাচক্রে আবার বেশ কয়েক ঘন্টা পরে আবার ঝড় ওঠে। এবং এইবারে যে ঝড় ওঠে, সেই ঝড়ে পুরো দিক, পুরো রাস্তা সবকিছু ঘেঁটে গন্ডগোল হয়ে যায়, সবকিছু ওলটপালট হয়ে যায়। এবং জোস সালভাদরও বুঝতে পারে না যে তারা কোন জায়গাটা, এক্স্যাক্ট কোন জায়গাটা রয়েছে, কোন দিক থেকে যাবে, কিভাবে যাবে। তো পরপর এই দুটো
ঝড়ের পরে ঝড়ে যেহেতু ওদের রাস্তা সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে এবং জিপিএস ট্র্যাকিং ডিভাইস কাজ করছে না, তবুও সালভাদর চেষ্টা করতে থাকে যে যেভাবেই হোক, যে করেই হোক, সে ঠিক রাস্তা খুঁজে বার করবে। তো এইভাবে তৃতীয় দিনও কেটে যায়, চতুর্থ দিন কেটে যায়, এইভাবে আরো 3 দিন কেটে যায়। অর্থাৎ মানে যাত্রা শুরু করার ষষ্ঠ দিনে যখন জোস সেলভাদর বুঝতে পারে যে কিছুতেই সে আর রাস্তা খুঁজে পাচ্ছে না, তখন সে যে টু ওয়ে রেডিওটা ছিল সেই রেডিওটা থেকে কমিউনিকেট করার চেষ্টা করে তার মালিক উইলির সাথে, এবং সে কমিউনিকেট করতে পারে। উইলি তখন ছিল যেখান থেকে জোসরা যাত্রা শুরু করেছিল, অর্থাৎ কোস্টা আজুল, যে সমুদ্র তীর ছিল কোস্টা আজুলের, সেই কোস্টা আজুল থেকে উইলিকে কমিউনিকেট করতে পারে। উইলি তখন জিজ্ঞেস করে যে তোমরা কোথায়, তোমার তো ফিরে আসার কথা। তখন ও বলে যে এরকম এরকম ঝড় হয়েছিল এবং প্রচন্ড ঝড়ে আমাদের রাস্তা গুলিয়ে গেছে, আমরা নিজেরাও বুঝতে পারছি না এক্স্যাক্ট আমরা কোন জায়গায় রয়েছি। হুম, তো কোনো রকম ভাবে কিছু যোগাযোগ করতে পারছি না। তখন উইলি ওদেরকে বলে ঠিক আছে, আমরা চেষ্টা করছি, আমরাও খোঁজ খবর নিচ্ছি, আমরাও চেষ্টা করছি তোমাদের সাথে কিভাবে কিভাবে যোগাযোগ করা যায়, তোমাদের কাছে কিভাবে পৌঁছানো যায়। তো এই কথাবার্তার মাঝখান থেকে যেহেতু 50% চার্জ ছিল, বেশি চার্জ ছিল না, সেই রেডিও অকেজো হয়ে যায়, অর্থাৎ চার্জলেস হয়ে যায়, কমিউনিকেশন কেটে যায়। এইবার ষষ্ঠ দিন থেকে তারা যে স্থল, অর্থাৎ তাদের বাড়িঘর দৌড় বা তাদের মালিক বিলি কারোর সাথে কোনো রকম যোগাযোগের আর কোনো মাধ্যম ছিল না, ছিল একমাত্র শুধু চারিপাশে জল আর জল, সমুদ্রের ঢেউ এবং অল্প বিস্তর কিছু খাবার দাবার আর কিছু জল। কিন্তু যে করেই হোক, যেভাবেই হোক, এবার যথারীতি কার্ডোবাও ভয় পেয়ে যাচ্ছিল আস্তে আস্তে। হ্যাঁ, তার তারও কোনো অভিজ্ঞতা ছিল না, সে কনফিডেন্স হারিয়ে ফেলছিল। কিন্তু জোস সিলভাডোর ছিল মানে হার নামানো মানসিকতার মানুষ। সে বারবার ওকে বোঝাতে থাকে, তাকে সাহস দিতে থাকে যে চিন্তা করো না, ঠিক এরকম হতেই পারে, আমি ঠিক রাস্তা খুঁজে বার করব, ভয় পাওয়ার মতন কিছু নেই, তুমি চিন্তা করো না, আমরা ঠিক যে কোনোভাবে যে কোনো স্থলে ঠিক গিয়ে আমরা পৌঁছবো, আমাদের কিছু হবে না। এইভাবে 6 দিন 7 দিন দিনের পর দিন কাটতে থাকে। খাবারের জল যেটুকু জল ছিল সেই জলও শেষ, অলমোস্ট শেষ হয়ে যেতে থাকে। খাবার দাবারও সেরকম বিশেষ কিছু ছিল না। এইভাবে করতে করতে প্রায় 1 মাস কেটে যায়। জল বলতে তাদের সাথে যেটুকু ছিল সব শেষ। খাবার বলতে তখন তারা সমুদ্রের মাছ আর প্রথম প্রথম যে সমুদ্রের জল ছিল সেই জল খাওয়ার চেষ্টা করে। জোশ কোনো রকম ভাবে সেই জল একটু আধটু করে খেয়ে কোনো রকম তৃষ্ণা মেটাচ্ছিল, কিন্তু কার্ডোবা যে ছিল তার পক্ষে সেই জল পান করা সম্ভব ছিল না, কারণ ইউজুয়ালি কেউ সমুদ্র জল প্রচন্ড লবণাক্ত হয় এবং আমরা সবাই জানি যে সেই জল কিন্তু পান করা যায় না। কিন্তু উপায় কোনো ছিল না, অল্প অল্প করে চেষ্টা করছিল জোশ, কিন্তু তার মধ্যেই ম্যানেজ করে চলছিল। এবং কার্ডোবা যখন খুব কান্নাকাটি করতো, খুব ডাউন হয়ে যাচ্ছিল তার কনফিডেন্স, কিন্তু জোস তাকে ঠিক কনফিডেন্স দিত, তাকে বলতো, বোঝাতো চিন্তা করো না, আমরা ঠিক পৌঁছে যাব, এটাকেও তুমি ভেবে নাও, এটাও একটা লাইফ, এটাও একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটাকে কোনো রকম ভাবে হার মানলে চলবে না, তুমি চিন্তা করো না, আমি তো আছি, ঠিক পৌঁছে যাব। তো কার্ডোবার একটু আরো অসুবিধা হচ্ছিল, যেহেতু কাঁচা ধরে নিন মাছ, সমুদ্রে কাঁচা কাঁচা মাছ বা সমুদ্রের যে যে জংলি কিছু হাঁস ঠাস বা পাখি টাকি পেলে তারা মেরে মেরে কাঁচা খাচ্ছিল। জোশ কোনো রকম ভাবে সেগুলো খেয়ে খেয়ে ম্যানেজ করে নিচ্ছিল, কিন্তু কার্ডোবা কোনো রকম ভাবে সেই কাঁচা মাংস, পশুদের কাঁচা মাংস, অর্থাৎ ওই মাছ টাছ এগুলো খেতে পারছিল না, তার সাথে সমুদ্রের জল সে একদমই খেতে পারছিল না। তো এইভাবে আরো কয়েকটা দিন চলে যায়। যখন আর উপায় নেই, মানে জোশও আর ওই সমুদ্রের জল খেতে পারছে না, কার্ডোবা তো খেতেই পারছিল না, খাবারও খেতে পারছিল না, আস্তে আস্তে কার্ডোবার শারীরিক অবক্ষয় হচ্ছিল, মানে শরীর আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, ওয়েট কমে যাচ্ছিল, আস্তে আস্তে সে কিন্তু ঝিমিয়ে পড়ছিল। তার যে শরীরের যে শক্তি ছিল, যেহেতু কোনো খাবার ইভেন এমনকি ঠিক মতো জলও পাচ্ছিল না, সে কি করে সুস্থ থাকবে সেই মানুষ। জোশ চেষ্টা করে যাচ্ছিল যে কোনোভাবেই যেভাবেই হোক কার্ডোবাকে ঠিকঠাক রাখার, কিন্তু আস্তে আস্তে কার্ডোবার শারীরিক অবস্থান আস্তে আস্তে খুব খারাপ হতে থাকে, শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে।
আরেকটা ঘটনা যেটা, সেটাও ছিল এই যে এতদিন ধরে নিন প্রায় 30 দিনও ক্রস করে প্রায় 2 মাস অর্থাৎ 60 দিনের কাছাকাছি হয়ে গেছিল। হ্যাঁ, এর মাঝখানে ওরা কিন্তু বেশ কয়েকটা জাহাজ, বড় জাহাজ দূরে কিন্তু দেখতে পেয়েছিল। কিন্তু সেই জাহাজ থেকে এদেরকে উদ্ধার করার জন্য এদেরকে জাহাজ দেখতে পায়নি, কেননা এদের জাহাজ ছিল ছোট এবং এদের জাহাজে কোনো স্ট্রেট যে পাল থাকে বা ফ্ল্যাগ থাকে ওই সব জাতীয় কিচ্ছু ছিল না। এরা ওই অবস্থার মধ্যে থেকেও অনেক দূরে জাহাজ দেখতে পেয়ে খুব চেঁচামেচি করতো, ডাকার চেষ্টা করতো, কিন্তু তাদের আওয়াজ ওখানে পৌঁছচ্ছিল না। এইভাবে প্রায় ওরা ধরে নিন 20-25টা বড় বড় জাহাজ কিন্তু দূর থেকে দেখতে পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই জাহাজ থেকে, বড় জাহাজ থেকে এদের নৌকোকেও দেখতে পায়নি, এদেরকেও দেখতে পায়নি, এদের আওয়াজও শুনতে পায়নি, সুতরাং উদ্ধার করার কোনো প্রশ্নই আসে না। এইভাবে আস্তে আস্তে চলতে থাকে, দুজনেরই শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, এনার্জি শেষ হতে থাকে এবং কার্ডোবা 15ই মার্চ 2013 সাল, অর্থাৎ প্রায় 118 দিন হয়ে গেছিল, একদিন সকালবেলা কার্ডোবা একদমই ঝিমিয়ে পড়ে, শরীরে আর তার কোনো মানে ক্ষমতা ছিল না। তো সে বলে যে, সে তখন জোসকে বলে আমি আর বাঁচবো না। এবং তারা এই দুজনেই কিন্তু খুব গল্প করতো, নানান রকম কথা বলতো। জোস চেষ্টা করতো কার্ডোবাকে নানান রকম কথা বলে তাকে মানসিক শক্তি দিতে, এবং এই কথার মাঝখানে একদিন দুজনকে দুটো কথা বলে। কার্ডোবা তখন জোসকে বলে, যদি আমি মারা যাই, যদি আমি ফিরতে না পারি, তাহলে তুমি আমার মায়ের সাথে দেখা করো। আমার মায়ের ওপরে খুব রাগ ছিল। রাগ থাকার কারণ হচ্ছে কার্ডোবার মা কার্ডোবাকে ছেড়ে আরো একটি বিয়ে করে নিয়েছিল এবং দ্বিতীয় বিয়ে করার জন্য তার মায়ের ওপরে ভীষণ রাগ ছিল। তো জোসকে কার্ডোবা বলেছিল, আমি যদি মারা যাই, এখান থেকে ফিরতে না পারি, তুমি মাকে গিয়ে বলো যে আমার আর কোনো রাগ নেই মায়ের ওপরে, মাকে আমি ভীষণ ভালোবাসি, আমি ভুল করেছি, আমি সেটা বুঝতে পেরেছি। জোসও তখন এই কথাটা শুনে কার্ডোবাকে বলে, যদি আমি মারা যাই তাহলে তুমি আমার মায়ের কাছে যেও এবং মাকে গিয়ে বলো যে আমি মাকে ভীষণ ভালোবাসি। এই কথাবার্তাও কিন্তু তাদের মধ্যে একদিনকে হয়েছিল। তো যাই হোক, 118 দিনের মাথায়, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ 2013 সালে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে কার্ডোবা। তার শরীরের আর কোনো জোর ছিল না, শরীরের যেহেতু খাওয়া দাওয়া জল সে কিছুই পাচ্ছিল না। এইভাবে আস্তে আস্তে সে 15 তারিখ মার্চ মাসে সকালবেলা মারা যায় এবং তাকে যখন সে মারা যায় তার শরীর ধরে জোস তাকে নাড়াতে থাকে, তাকে জোরে জোরে চেঁচাতে থাকে, ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায়নি। এইবার ঘটনা হচ্ছে, ও 15 তারিখ মারা গেলেও এরপরে প্রায় 6 দিন জোস ভেবে নিয়েছিল যে কার্ডোবা বেঁচে আছে, অর্থাৎ তার সাথে গল্প করত, তাকে মাছ বা কাঁচা যে মাঝে মাঝে হাঁস ঠাঁস এসব, জঙ্গলি হাঁস ঠাঁস এসব যে পেত, তাকে খাওয়ার অফার করত, একদম যেন সে মনে করতো যে সে বেঁচেই আছে, তার সাথে গল্প করত। কিন্তু 6 দিন পর জোস, কার্ডোবা মারা যাওয়ার 6 দিন পরে জোস বুঝতে পারে যে কার্ডোবা আর বেঁচে নেই এবং সে ভাবতে থাকে যে তবুও কার্ডোবা ছিল, আমি তার সাথে গল্প করতাম, কথা বলতাম, কিন্তু এখন আমি তার সাথে কথা বলবো। তবুও সে আর কোনো উপায় না দেখে সে কার্ডোবার বডিটাকে একরকম বাধ্য হয়ে সমুদ্রে ফেলে দেয়। এবং যেহেতু তাদের কাছে কোনো জল ঠল কিচ্ছু ছিল না, যখন কার্ডোবা বেঁচে ছিল, তখন জোস সেলভাডোর কার্ডোবাকে বলে যে আর তো কোনো জল পাওয়া যাচ্ছে না, সমুদ্রের জলও তুমি খেতে পাচ্ছ না, খাওয়া সম্ভব নয়, আমরা, ওদের কাছে যে বোতল ছিল জলে, সেই বোতলে ইউরিনগুলোকে ওরা স্টক করত এবং অল্প অল্প করে যখন খুব পিপাসা পেত তখন ওই ইউরিন খেত, কিন্তু সেটাও কিন্তু কার্ডোবা খেতে পারত না। কিন্তু জোস অল্প অল্প করে তার তেষ্টা মেটাতো তার নিজের ইউরিন দিয়ে। তার কারণ যখন সে এই মৎস্যজীবী পেশাতে আসে এবং সমুদ্রে যাওয়ার তার কিছু ট্রেনিং সে নিয়েছিল এবং সেখানে কিভাবে দিনের পর দিন কিভাবে সমুদ্রে থাকতে হবে, কিভাবে সার্ভাইভ করতে হবে, তাকে একটু ট্রেনিং দেওয়া হয়েছিল এবং সেখানে সে জেনেছিল যে একান্ত কোনো জল টল কিছু না পেলেও একদম ওয়ার্স্ট সিচুয়েশনে তখন নিজের ইউরিন অল্প অল্প করে জলের পরিবর্তে খেতে পারবে। তো সেইভাবেই সে ম্যানেজ করে আসছিল। যাই হোক,
কার্ডোবা মারা যাওয়ার 6 দিন পরে সে যখন রিয়েলাইজ করে যে এ মারা গেছে, তখন সে তাকে সমুদ্রে ফেলে দেয়। এইভাবে দিন কাটতেই থাকে এবং জোস সালভাডোর সে কি করত, সে দিন এবং রাত দেখে কদিন যাচ্ছে সে নৌকোয় একটা চক দিয়ে নোট করে রাখতো, লিখে রাখতো। তো এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। আস্তে আস্তে জোস সালভাডোরও কিন্তু ডাউন হতে থাকে, কারণ তার কথা বলার মতন আর তার সাথে কেউ ছিল না সেই সময়। খাওয়ার দাওয়ার বা কোনো প্রশ্নই ওঠে না। জল তো কিভাবে অ্যারেঞ্জ করছিল, কিভাবে তেষ্টা মেটাচ্ছিল, সেটা আপনাদেরকে আমি বললাম। এইভাবে আস্তে 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 তারও শরীর খুব খারাপ হতে থাকে। তারও শরীরের যে ক্ষমতা ছিল সেটাও আস্তে আস্তে রিডিউস হতে থাকে এবং এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। কোনো রকম ভাবেই সে আর কোনো স্থলের সন্ধান পায়নি, মানুষজনের কোনো সন্ধান পায়নি, কোনো রকম কোনো কমিউনিকেট করার তার সাথে কোনো উপায় ছিল না। একদিন প্রায় ধরে নিন এইভাবে অনেক দিন কেটে গেছে, প্রায় মাস 8 মতন কেটে গেছে। রাত্রিবেলা আর শরীরে কিছু নেই, মানে এমন একটা সিচুয়েশন চলে এসেছিল, হাতের মাংস আস্তে আস্তে ক্ষইতে থাকে এবং সে মানে যখন কোনোদিনই কিছু খাবার পেত না, খেত না, নিজের নখ পর্যন্ত খেয়ে নিত। এই পরিস্থিতির মধ্যে বেঁচে ছিল জোস সালভাডোর। তো একদিন রাত্রিবেলা, প্রায় মাস 8 পরে একদিন রাত্রিবেলা সে আর মানে শরীর দিচ্ছে না, কোনো রকম চোখ বন্ধ করে রয়েছে। হঠাৎ তার বিরাট একটা মেঘ ডাকার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। চোখটা সে কোনো রকমে খোলে, খুলে তা আকাশের দিকে তাকিয়ে দেখে প্রচন্ড মেঘ এবং বৃষ্টি হতে পারে। এইটা দেখে জোস সালভাডোরের খুব আনন্দ হয়, কারণ সে জানতো যে বৃষ্টি হলেই বৃষ্টির জলটা সে পাবে খেতে। অর্থাৎ তার যে আইসের বাক্সটা ছিল, বরফের বাক্সটা ছিল, সেই বাক্সটা যে বটলগুলো ছিল সবগুলো খুলে আকাশের দিকে মুখ করে রেখে দেয়, যাতে বৃষ্টি হলে বৃষ্টির জলগুলো তার মধ্যে থাকে। এবং সত্যি তাই বৃষ্টি হয়েছিল এবং সেই আইস যে কন্টেনারটা ছিল সেখানে জল ছিল, কিছু কিছু বোতলেও সে ভরে রেখেছে, মানে জল ঢুকে গেছিল। তো সেই জল এবার সে খুব মানে বুঁদ বুঁদ হিসাব করে সেই জলটা খেতে থাকে। এইভাবে আরো কিছুদিন যাওয়ার পরে এবার কিন্তু জোস সালভাডোরেরও মনে হয় যে না, আর আমি বাঁচবো না, আর স্থলে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আর আমি বাঁচবো না, আর কিচ্ছু নেই, আমাকে মনে হচ্ছে মরেই যেতে হবে, অর্থাৎ সুইসাইড। কিন্তু সেই সময় তার দাদুর একটা কথা তাকে মনে পড়ে যায়। তার দাদু তাকে বলেছিল সালভাডোরকে যে জীবনে নানান রকম প্রতিকূলতা আসবে, সবকিছুই আসবে, তার জন্য হেরে গেলে চলবে না। সুইসাইড কাপুরুষেরা করে, বাঁচার জন্য লড়াই করতে হয়, শেষ পর্যন্ত বাঁচতে হবে, বাঁচার মধ্যে যে আনন্দ আছে মরার মধ্যে নেই। এই কথাটা সালভাডোরের মনে পড়ে যায় এবং সে ঠিক করে না, সে হাল ছাড়বে না, আরো চেষ্টা করতে থাকবে। তার থাই থেকে, পা থেকে, হাতের আস্তে আস্তে ক্ষইতে ক্ষইতে শুধু মানে লিটারেলি তার হাড়গুলো রয়ে যায়, এইরকম পরিস্থিতি হয়ে যায়। এইভাবে আরো কিছুদিন চলতে থাকে, কোথাও কিচ্ছু কোনো উপায় পায় না, কিন্তু সে হার মানে না। আস্তে আস্তে হাঁটা চলার করার ক্ষমতা তার মধ্যে থেকে চলে যেতে থাকে জোস সালভাডোরের, কোনো রকমে মানে উঠে বসে একটু হামাগুড়ি দিতে থাকে। তখন একদিন জোস সালভাডোর নিজেকে চার্জ করে, যে ভাবে যে আমি একটা বিরাট রাজপ্রাসাদে আছি এবং এই বোটটা হচ্ছে আমার কাছে একটা বাগানের মতন, তো আমি সেই বাগানে রয়েছি। এইভাবে সে নিজেকে বোঝাতে থাকে, নিজেকে চার্জ করতে থাকে, যাতে কোনো রকম ভাবে সে হেরে না যায়, কোনো রকম ভাবে সে ডিমোরালাইজ না হয়ে যায়, কোনো রকম ভাবে তার মধ্যে বেঁচে থাকার যে আশা, সেই পজিটিভিটি চলে না যায়। তো এইভাবে করতে করতে আরো বেশ কিছুদিন যায়। একদম মানে রীতিমতন অজ্ঞান অবস্থায়, চোখ ফোক ঢুকে গেছে, মানে কোনো রকমে সে চোখ খুলে, চোখটা কোনো রকমে একটু খুলতে পারছে, হঠাৎ করে সে দেখতে পায় একদল পায়রা। সেইটা দেখতে পেয়ে কিন্তু জোস সালভাডোরের মনে একটা আনন্দ চলে আসে, মনে একটা সাহস চলে আসে। তার কারণ হচ্ছে পায়রারা ইউজুয়ালি স্থলের খুব নিয়ার বাই থাকে, সমুদ্রতেও দেখা যায়, কিন্তু এটা একটা সিগন্যাল যে পায়রা মানেই আশেপাশে কোনো স্থল রয়েছে, কোনো ভূমি রয়েছে। এইটা দেখে জোস সালভাডোর একটা এনার্জি পেয়ে যায়, সে শরীরের সমস্ত শক্তিকে এক করে উঠে বসে
বসে তাকিয়ে দেখতে থাকে এবং অনেকটা দূরে দেখতে পায় একটা দ্বীপ, দেখতে পায় একটা স্থলভূমি, দেখতে পায় গাছপালা দেখতে পায়। এবার সে কোনো রকমে তার বোটটাকে চেষ্টা করতে থাকে সেই দ্বীপের কাছে নিয়ে যেতে, কিন্তু নিয়ে যেতে যেতেই আবারও একটা দুর্ঘটনা ঘটে। আবার প্রচন্ড রকম ঢেউ আসে, প্রচন্ড রকম ঢেউতে অলমোস্ট যখন নৌকো প্রায় ডুবে যাবে তখন শেষ চেষ্টা করে সালভাডর, ডু অর ডাই। সে নৌকো থেকে ঝাঁপ মেরে দেয় সমুদ্রে এবং ঝাঁপ মেরে সমস্ত শক্তি দিয়ে সে কোনো রকমে সাঁতার কেটে 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 ওই দ্বীপে এসে পৌঁছয় এবং দ্বীপে এসেই সে অজ্ঞান হয়ে পড়ে। সে দ্বীপে জাস্ট জাস্ট ডাঙাতে উঠেই সে অজ্ঞান হয়ে পড়ে, তার আর কোনো সেন্স ছিল না। অনেকক্ষণ পরে তার যখন একটু সেন্স আসে, চোখ খোলে, তখন দুজন মানুষকে দেখতে পায়, একজন মহিলা এবং একজন পুরুষকে। এবং তাদেরকে দেখে জোস প্রায় 2 মিনিট কনস্ট্যান্ট কথা বলতে থাকে। এবার ঘটনাটা ছিল, সেই দ্বীপটা ছিল মার্শাল আইল্যান্ড। মার্শাল আইল্যান্ডের ইভন অ্যাটল, সেই মার্শাল আইল্যান্ডের ইভন অ্যাটল যেটা নিউজিল্যান্ড, সেই দ্বীপে সেই পাড়ে গিয়ে পৌঁছায়। এবং ওইখানে ওই দ্বীপে ছিল মানে ওই যে ভূমি অর্থাৎ যে স্থলভূমিটা ছিল, যে পাড়টা ছিল, সেখানে প্রচুর নারকোল গাছ ছিল এবং ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলা তারা নারকোল নিতে ওইখানে এসেছিল এবং এসেই তারা দেখতে পায় যে দ্বীপের একজন কেউ অজ্ঞান হয়ে শুয়ে পড়েছে। তার সামনে যায়, তাকে, সে তখন বেহুঁশ ছিল, জোস সালভাডর বেহুঁশ ছিল, তাকে ওল্টায়। ওল্টানোর পরে তার হাত পা দেখে তারা ভয় পেয়ে যায় এবং সারা মুখের পরিবর্তন হয়ে গেছে, বিচ্ছিরি রকম চুল, দাড়ি, চোখ প্রায় ঢুকে গেছে, একটা বিচিকিচ্ছিরি, মানে মানুষ বলে তাকে মনে হচ্ছিল না, তারা ভয় পেয়ে যায়। কিন্তু যখন জোসের জ্ঞান আসে, কারণ জোস কোন রকম ইংরেজি জানতো না, ওরা দুজনে একটু ইংরেজিতে কথা বলছিল, জোস সেটা বুঝতে পারছিল না, জোস তার ভাষাতে কথা বলছিল, মানে ভাষাগতভাবে কেউ কারোর সাথে কমিউনিকেট করতে পারছিল না। কিন্তু সালভাডর কনস্ট্যান্ট বলছিল আর হাসছিল, প্রায় মিনিট 2-3 সে কনস্ট্যান্ট বলে যায় এবং হাসে। তো যাই হোক, তার এই অবস্থা থেকে এবারে ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলা যারা ওই নারকোল গাছ থেকে নারকোল আনতে এসেছিল, তারা এবার সেখান থেকে গিয়ে পুলিশে খবর দেয় এবং পুলিশ আসে, এসে জোস সালভাডর আলভারেজ অর্থাৎ ওই মৎস্যজীবী, তাকে সেখান থেকে নিয়ে যান, নিয়ে গিয়ে হসপিটালে তাকে অ্যাডমিট করেন, তার চিকিৎসা করেন এবং যখন জোস একটু সুস্থ হয়, সে বুঝতে পারে সে যেখান থেকে যাত্রা করেছিল, অর্থাৎ এল সালভাদোরের কোস্টা আজুল যে সমুদ্র পাড় থেকে যাত্রা শুরু করেছিল, সেখান থেকে ৬,৭০০ মাইল, প্রায় ধরে নিন ৮,৮৫০ কিলোমিটার দূরে মার্শাল আইল্যান্ডের ইবন অ্যাটল এই পাড়ে সে উঠে এসেছিল এবং মাঝখানে কেটে গেছিল ৪৩৮ দিন, অর্থাৎ প্রায় ১৪.৫ মাস। এবং যে দিনকে ওকে পাওয়া যায় ওই পাড়ে, সেটা ছিল জানুয়ারি মাসের ৩০ তারিখ ২০১৪ সাল। এবং যখন সে হসপিটালে গিয়ে, নার্সিং হোমে গিয়ে তার সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করা হয় এবং সে জোস সালভাডর পুরো ঘটনাটা, পুরো এই জার্নিটা বলে এবং তার পরের দিন কাগজে এই খবরটা বেরিয়ে যায় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং জোসের বাড়ির সাথেও যোগাযোগ করা হয় এবং প্রায় তারও ১ মাস পরে, অর্থাৎ 15.5 মাস বা প্রায় 16 মাস পরে সালভাডর তার বাড়ি অর্থাৎ মেক্সিকোর এল সালভাডোরের কোস্টা আজুল গ্রামে ফিরে যান এবং সেখানে গিয়ে তার পৌঁছানোর কয়েকদিন পরে সে কিন্তু কার্ডোবার মায়ের কাছে যান। কার্ডোবার মায়ের কাছে গিয়ে কার্ডোবার যে কথাটা তাকে বলেছিল, যে মায়ের উদ্দেশ্যে যে কথাটা সেই যাত্রার সময় বলেছিল, যে মায়ের ওপর তার কোনো আর রাগ নেই, সে মাকে ভালোবাসে, সে ভুল করেছে সেটা বলে এবং এটা শুনে তার মা ভীষণ কান্নাকাটি করে, কান্নায় ভেঙে পড়েন। জোসও খুব ইমোশনাল হয়ে যায় এবং জোসও প্রথমেই তার, যখন সে বাড়ি গেছিল প্রথমেই সে মাকে জড়িয়ে ধরেছিল, কান্নাকাটি করেছিল, মাকে বলেছিল, মা তোমায় খুব মিস করেছিলাম এবং তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি। মাও মানে তাকে প্রচন্ড আদর করে, তাকে বলে বসে যে এই কটা দিন আমার
মৃত্যুর চেয়ে কোনো অংশে কম কাটেনি দুশ্চিন্তায় তোর। তো এরপরেও কিন্তু যখন ডাক্তাররা তার ট্রিটমেন্ট করেছিল, তার যে মানসিক অবস্থা ছিল, ডাক্তাররা কিন্তু জোসের বাড়ির লোককে বলে দিয়েছিল যে এ যেন আর কোনোদিনও সমুদ্রের কাছে না যায় এবং একে কখনো কোনোদিনও একা থাকতে দেবেন না। তাহলে কিন্তু এর যা মানসিক পরিস্থিতি, কারণ এই যে 438 দিনের এই দুর্বিষহ সমুদ্রের জার্নি কিন্তু তার মাথার মধ্যে রয়ে গেছিল, তার স্মৃতিতে রয়ে গেছিল। এটা কোনোদিনও তার স্মৃতি থেকে চলে যাবে না। যদি সে একা হয়ে যায় তাহলে কিন্তু সে ভয় পেয়ে যেতে পারে, তার মধ্যে আবার অ্যাটাক হতে পারে, তার শারীরিকভাবে তার মধ্যে ক্ষতি হতে পারে। এবং জোশ রাত্রিরেও যখন শুতো, তার সাথে কেউ না কেউ, তার মা বা কেউ না কেউ তার সাথে থাকতো এবং সে লাইট জ্বেলে শুতো, কারণ অন্ধকারকে জোশ ভয় পেত। এবং তারপর থেকে এই জার্নির পর থেকে আর কোনোদিনও সে সমুদ্রের কাছে যায়নি, সে জলকেও খুব ভয় পেত। কিন্তু তারপরে আস্তে আস্তে সে শারীরিকভাবে সুস্থ হয়ে সে এখনো জীবিত রয়েছে, সুস্থ রয়েছে, ভালো রয়েছে এবং সে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একটা জিনিস প্রমাণ করে দিয়ে গেছে তার নিজের এই 438 দিনের এক রোমহর্ষক, ইন্সপিরেশনাল, হার না মানাহার জার্নি দিয়ে। সেটা হচ্ছে কোনো পরিস্থিতিতেই, কোনো প্রতিকূলতাতেই মানুষের হার মানা উচিত নয়। মানুষের যে কোনো পরিস্থিতিতে লড়াই করা উচিত এবং লড়াই যে করতে পারবে সে অবশেষেই জিততে পারবে, সেটা কিন্তু জোস সালভাডোর আলব্রাঞ্চ দেখিয়ে দিয়ে গেছিল। আজকে এই গল্পই আপনাদের জন্য। আশা করি আপনারা গল্পটা পুরো শুনবেন এবং ভালো লাগবে। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং যারা এখনো পর্যন্ত গল্প হলো সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল টিপে দিন, যাতে প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত্রি 9টার সময় আপনাদেরকে এরকম গল্পের ভিডিও আমি আপলোড করব, তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।